বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধ শতাধিক সংসদ সদস্য। 8ই আগস্ট কলকাতা নিউ টাউন এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দলটির 50 থেকে 55 জন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন, কোন প্রক্রিয়ায় ও কিভাবে তারা ফিরবেন, ফেরার আগেও পরে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি এবং ফেরা উপলক্ষে দলীয় সমাগমের আয়োজন নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে দলটির শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। গত 2 বছরের বেশি সময় ধরে ভারতে থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা অনেকগুলো বৈঠক করলেও এত বড় আকারে শুধু সাবেক এমপিদের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাবেক এমপি। তারা দাবি করেছেন, বৈঠকটিতে শেখ হাসিনার সাথে সাবেক এমপিরা কিভাবে দেশে ফিরবেন ও ফেরার পরে করণীয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আবার এই বৈঠকটি বাংলাদেশের বাইরে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে যাচ্ছে। বিশেষ করে ঝুলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। 24-এর 5ই আগস্টে বাংলাদেশে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু নেতা কর্মী ভারতে চলে যান। 2 বছর পরও তাদের অনেকে সেখানে আছেন, তবে এখন তারা শেখ হাসিনার ডাকে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 100 থেকে 120 জনের মতো পশ্চিমবঙ্গে, মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছেন। 24 আগস্টের পর থেকে বিভিন্ন সময় তারা ভারতে যান। শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মধ্যম ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা কর্মীরাও ভারতে গিয়েছিলেন। আছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা, আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক কিছু কর্মকর্তাও। কলকাতা দিল্লি সূত্রগুলো বলছে, 24-এর 5ই আগস্টের পর দলটির হাজারেরও বেশি নেতাকর্মী ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেক নেতা পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। আবার গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মধ্যম ও স্থানীয় পর্যায়ের বেশিরভাগ নেতা বাংলাদেশে ফিরে যান। সাবেক মন্ত্রী, এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য, অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব, সাবেক পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বেশিরভাগই এখনো ভারতের বিভিন্ন শহরে আছেন। এদের বেশিরভাগ আছেন কলকাতায়। সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দলটির নেতারা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইনে বাংলাদেশের তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন। গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সামনে বলেছিলেন, তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে যেতে চান। এর আগে 3টি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকেও তিনি একই কথা বলেছিলেন। শেখ হাসিনা গত 10ই জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তার দলের নেতা কর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করবেন। শেখ হাসিনা ইস্যুকে ঘিরে তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে। তারেক রহমানের ভারত সফর ও দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বিষয়টি এখন এতটাই আলোচিত হচ্ছে, যে কারণে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আপাতত আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু দলটির একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। গত 5ই আগস্টের সংবাদ সম্মেলনের পর কিছু নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে শেখ হাসিনা নেতাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে যে কোনো ধরনের কোন্দল দূরে সরিয়ে রেখে কিভাবে দেশে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে কথা হয় বলে জানিয়েছেন দিল্লির বৈঠকে উপস্থিত থাকা এক নেতা। আওয়ামী লীগের নেতারা বলেছেন, গত 2 বছর ধরে দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের জন্য বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরেও আলোচনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে আনার বিষয়টি বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছিল। তখন শেখ হাসিনা কারা দায়িত্ব নিতে চান সে ব্যাপারে জানতে চেয়েছিলেন, কিন্তু মধ্যস্থতায় অংশ নেওয়া ওই পক্ষগুলোর প্রতিনিধিরা হতাশ হয়েছিলেন, কারণ যেসব নেতাদের সাথে তখন যোগাযোগ করা হয়েছিল 1/11-এর পরের ইতিহাস মনে করিয়ে দিয়ে ওই নেতারা বলেছিলেন, রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভব নয়। নির্বাচনের পরও বিষয়টি আলোচনায় এসেছিল,
তবে কোনো বড় নেতাকে রাজি করাতে পারেনি মধ্যস্থতাকারীরা। ফলে এখন আওয়ামী লীগ নেতারা যে শেখ হাসিনার সাথে ফিরতে চান এই বিষয়টি শুধু দলীয় নেতারাই নন, মধ্যস্থতাকারী বিদেশি শক্তিগুলো জেনে গেছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন এটা নিশ্চয়তা তারা পেয়েছেন। এমন দাবির পেছনে যুক্তি কি সে সম্পর্কে ওই প্রেসিডিয়াম সদস্য বলছেন, 5 আগস্টের সংবাদ সম্মেলন যাতে না হয় সেজন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। আর তারপর তিনি যেসব নির্দেশনা দলের সিনিয়র নেতাদের দিয়েছেন সেখানে এমন কিছু বার্তা আছে যেগুলো এর আগে কখনোই বলেননি। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেজন্য দলটির সাবেক সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয় 18 আগস্ট। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 18 আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সভাপতিত্ব করেন। দলটির 50 থেকে 55 জন সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 জন সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে যারা তার সাথে দেশে ফিরবেন না তাদেরকে আর আওয়ামী লীগে রাখা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে একজন সাবেক এমপি ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যখন দেশ ছাড়েন তখন তাদের কাছে নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট ছিল, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার শুরুতেই আওয়ামী লীগ আমলে লাল পাসপোর্টগুলো বাতিল করেছিল। বৈঠক সূত্রে জানা গেছে, পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এ বিষয়ে করণীয় সম্পর্কে জানাবেন। কোন প্রক্রিয়ায় ও কিভাবে দলের সাবেক সংসদ সদস্যরা ফিরবেন সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হলো। কৌশলগত কারণে দলটির নেতারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না। তবে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর নয়, দরকার হলে তার অনেক আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী একাধিক গ্রুপকে অগ্রবর্তী দল হিসেবে নানা সময় দেশে আসার জন্য বলা হতে পারে। ফেরার দিন আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজ নিশ্চিত করার জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে ফেরার আগে ও পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করণীয় কি সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য ইউরোপের 2টি দেশের সাথে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাদের আলোচনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক সংসদ সদস্য নিজেদের উপর নির্যাতনের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কাছে আবেদন করেছেন। অক্টোবরে আইপিইউর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেও দেশে ফেরার পর তাদেরকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে দলটির সাবেক এমপিদের এই বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24-এর আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কার কথা উঠে এসেছে দলটির সাবেক এমপিদের ওই বৈঠকে। এমন তৎপরতা ঠেকাতে আগামী 6 সপ্তাহের মধ্যে তৃণমূলের ঐক্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 লোক সমাগমের মত দিয়েছেন একাধিক সাবেক এমপি। ঢাকার 4টি প্রবেশ পথে বড় রকমের শোডাউনের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। সূত্রগুলো বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির সিনিয়র কয়েকজন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে আরো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হতে পারে। চলতি মাসের 5 আগস্ট দলটির সভানেত্রীর দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ঘোষণার বিষয়টি এখন আর শুধু দেশীয় কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের আইটেমের মধ্যে সীমাবদ্ধ নেই। শেখ হাসিনার ইস্যুটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা এবং দেশ দুটির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের বড় অনুঘটকের রূপ নিয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের হাই কমিশনার বিষয়টি নিয়ে কম বেশি প্রতিদিনই কথা বলছেন। সাথে যোগ হয়েছে দুই দেশের সাবেক কূটনীতিকদের নানামুখী বিশ্লেষণ। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, বাংলাদেশ ভারতের এই কূটনৈতিক প্রক্রিয়া যে দিকেই গড়াক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই বার্তা তাদেরকে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন সাবেক এমপি দাবি করেছেন, দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে দলের নেতারা প্রস্তুত আছেন। বৈঠকে এমন আলোচনা হয়েছে, প্রয়োজনে তারা দেশে ফিরে স্বেচ্ছায় কারাবরণেরও প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে শক্তিশালীভাবে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতির উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে।
দলটির সাবেক সাংসদরা বলছেন তারা প্রমাণ করতে চান তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভুয়া ছিল এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। 95% উপরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কফিনে ভৈরা প্যারেকটা মাইরে দেশে বিএনপি জামাতের কেউ না। ভিন দেশ থেকে কোনো পরাশক্তি আইসা এই উপজেলা আওয়ামী লীগকে আইসিইউতে ভৈরা দেয় নাই। বিগত দিনে নেত্রী যাদেরকে চাচা বলে সম্বোধন করত, ভাই বলে সম্বোধন করত, অগাধ বিশ্বাস করত, সেই সকল ব্যক্তিরাই নেত্রী সেই বিশ্বাসকে পুঁজি করে, সেই চাচা ডাকটাকে পুঁজি করে এই উপজেলা আওয়ামী লীগকে আইসিইউতে ভৈরা দিয়ে সাইডা দিয়েছে। আজকে যে 5% নেতাকর্মীরা দুঃসময় দলের হাল ধরেছেন, তারা যদি এই ইতিহাস ভুলে যান, তারা যদি মেয়র কামাল সাহেবের উপরে ঘটে যাওয়া যে নির্যাতন করতেছে তার বাবার জানাজা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেবেরকে যারা এই রাজনৈতিক কারণে কৌশলে হত্যা করেছে, এই ইতিহাস ভুলে যান। মনে রাখবেন আপনাদের সাথে, আপনার স্বজনদের সাথে আগামীতে এর চাইতে 1000 গুণ বেশি নির্যাতন, বেশি অপ্রত্যাশিত ঘটনা কিন্তু ফিরে আসতে পারে। আমি তো নিজের চোখে দেখেছি মেয়র কামাল সাহেব কারাগারের কোন অবস্থার মধ্যে আছেন, তার মানসিকতার অবস্থাটা কি। আমি নিজে তো জানি যে কাশিমপুর কারাগার থাকে ঢাকা জজ কোর্টে হাজিরা দেওয়ার জন্য যে পুলিশের যে গরুর গাড়ির মতো টাইনা হেসরাই যেভাবে হাজিরা দিতে নিয়ে যায়, কি পরিমাণ কষ্ট হয়। সেইখানে তার মুক্তিযোদ্ধা কমান্ডার তার পিতার জানা যায় 150 কিলোমিটার উপরে কোটালীপাড়া কাশিমপুর দূরত্ব, পায়ে বেরি হাতে হ্যান্ডকাপ পরাইয়া দাঁড় করাইয়া নিয়ে এখানে গরুর মতো তাকে টানতে টানতে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? পুলিশের কি সেই কারা কর্তৃপক্ষের আর কোনো গাড়ি ছিল না? ছিল, সেই গাড়িতেই তাকে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে এইখানে একটা আবেদন আসলো, একটা চিঠি আসলো, একটা নির্দেশনা আসলো। এই মেয়র সাহেব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি, কোটালীপাড়ায় তার বিশেষ একটা বাহিনী আছে, সে কিন্তু পালাই যাইতে পারেন, বড় ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে যাইতে পারে, এই কারণে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। এই কথা শোনার পরবর্তী সময় কিন্তু তাকে হাতে পায়ে বেরি পরাইয়া এরপরে সেই পিকআপ ভ্যানের মধ্যে গরুর মতো টানতে টানতে নিয়ে গেছে। ভোর 6টা থেকে কাশিমপুরে রওনা হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে কোটালীপাড়া যাইতে। একবার চিন্তা করেন তার শরীরের উপরে কি নির্যাতন ওই দিন তাকে করা হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ লুৎফর রহমান সাহেব বলেন বার্ধক্যজনিতে মারা গেছেন না, তাকে কৌশলে রাজনৈতিক ভাবে নির্যাতন করে একটু একটু করে তিল তিল করে তাকে হত্যা করা হয়েছে। আমরা কি বুঝি না কোটালীপাড়া থেকে কাশিমপুরে কে আবেদন দিতে পারে, এই দরখাস্ত কে দিতে পারে? ভাত খাই মার খাই এইটা ভাইবো না। ওই বিএনপির কথিত এমপি সিসকে সন্ত্রাসী জিলানি ভালো করে জানে এই লোকটার জনপ্রিয়তা কি পরিমাণ। ওরা ভালো করে জানে তিনি মুক্তিযোদ্ধার সন্তান, সবাইকে কেনা গেলেও তাকে কেনা যাবে না। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাবেক মেয়র। কিভাবে 16 মাস ধরে কারাগারে একের পর এক মিথ্যা মামলায় তাকে বন্দী করা হয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের আমলে যার বিরুদ্ধে দুর্নীতির মামলা পর্যন্ত হয়েছে, 5 তারিখের পর থেকে পর্যন্ত একটা রাজনৈতিক মামলা তার বিরুদ্ধে হয় নাই। কিভাবে সে এসি রুমের মধ্যে ঘুমায়? আমরা কি এটা বুঝি না? এই প্রশ্নের উত্তর আপনারা কি দিবেন? কুখ্যাত রাজাকারকে বালুখেকো ব্যক্তিটাকে নিয়ে এসা উপজেলা আওয়ামী লীগের নেতা বানাইছেন। কারা তাকে উপজেলা আওয়ামী লীগের নেতা বানাইছে? কারা এই বিতর্কিত রাজাকার এই সকল অনুপ্রবেশকারীদেরকে আওয়ামী লীগের মধ্যে ফিরেছে? প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একেবারে ইউনিয়ন পর্যায় থেকে অসংখ্য আওয়ামী লীগের নিবেদিত কর্মী যারা নিঃস্বার্থভাবে দলটাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে, একটু একটু করে তাদেরকে আপনারা তিলে তিলে করে দূরে ঠেলে দিয়েছেন। তারা যেন এই দলের হাল না ধরে, তারা যেন এই দলের স্থান না পায়, সেইভাবে তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন। তাদের মধ্যে সেই ক্ষোভ আছে এখনো। কোটালীপাড়া তো আমার জন্ম, এখনো বিভিন্ন জায়গা থেকে আমাকে বলা হয় ভাই আওয়ামী লীগ তো ফিরে আসলে আবার তারাই সুবিধা নিবে, তারাই তো সবকিছু বিগত দিনে আমাদের সাথে যেটা করেছে। আরে আমি নিজেই তো নির্যাতনের শিকার এখানে, নাকি আমি তো ভুক্তভোগী, তার একজনের কথা কি বলবো? কেউ চেয়ারের উপর থেকে নৌকা কেটে ফেলাই দেয়, কেউ ঘাটলায় বান্ধার নৌকা প্রতীক বাবারে নৌকারে কি কাজে লাগাইছে। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ যুগ্ম সম্পাদক, হেডমালা চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার কোনো রাজনৈতিক কোনো হয়রানি নেই। আবার ছাত্রলীগের উপজেলা সভাপতি পর্যন্ত ছিল, শুনি শিবিরের সাথে ওনাকে ছিল, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি। কোন হদিস নেই, পরিচয় কি? আওয়ামী লীগের বড় নেতা, হেডমালা নেতা। 17 বছর ধরে তারা ছিল একেবারে প্রথম শ্রেণীর নেতা। এখন চাপের ঠেলায়, এখন যারা জুতা টানে সেই চামচাদের চাপের ঠেলায় প্রকৃত যারা লিগ করে, প্রকৃত জায়গায় দলটাকে ধারণ করে, বঙ্গবন্ধু ধারণ করে, এরা ওইখানে জায়গা তো দাঁড়ানোর জায়গায় পাইতেন না, তো বসা দূরের কথা। আশা করি কারাবন্দী মেয়র কামাল সাহেবটা, আপনারা যারা দলেরকে হাল ধরছেন, এই নির্যাতন উপেক্ষা করে, সবকিছু উপেক্ষা করে, সমস্ত বাধা উপেক্ষা করে নেতৃত্ব দিতেছেন, আপনারা এখান থেকে শিক্ষা নেবেন। ওই সকল সুবিধাভোগীদের বিরুদ্ধে আপনাদের অবস্থান যাই হোক না কেন, আমার কথা হচ্ছে রাজনীতি করলে উচিত কথা বলা যাবে না, যে রাজনীতি করলে যত বড় হেডমালা ব্যক্তি হোক না কেন তার অপকর্মের কথা বলা যাবে না, সেই রাজনীতি করব না।
আমি তো কোনো কোরআন হাদিসে পাই নাই যে অমুক ব্যক্তি একেবারে ফেরেশতা, সে নিষ্পাপ একজন লোক, তার কোনো ভুল নাই, তার কোনো ভুল নিয়ে কথা বলা যাবে না। সুযোগ পাবেন নেত্রীর বিশ্বাসকে কাজে লাগাইয়া একেবারে পুরো আওয়ামী লীগটারে আইসিইউর মধ্যে পাঠাবেন, আর তাই নিয়ে কথা বলবো না। কেন বলবো না? আমার পথ হারাই যেতে পারে, আমার নেতাগিরি না থাকতে পারে না, এরকম হলো ওই রাজনীতি। আমার মনে হয় এটা স্বার্থন্বেষী রাজনীতি। রাজনীতি কখনো ব্যক্তি স্বার্থ হইতে পারে না, রাজনীতি সকলের